নমস্কার, ওয়েলকাম আমার চ্যানেলে। ওম ইষ্ঠায় নমঃ, ওম গুরবে নমঃ। আজকে আমাদের আলোচনার বিষয়টা একটু অন্যরকম। আপনারা থাম্বনেলে দেখেইছেন। আজকে আমাদের আলোচনার বিষয় জাতকের জন্মছকে ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রবাধার যোগ বা গুপ্ত শত্রুর যোগ। এই বিষয়ে আমাদের আজকের আলোচনা যে কারো জন্মছকে কী ধরনের গ্রহ কম্বিনেশন থাকলে জাতকের ওপর তন্ত্রক্রিয়া হতে পারে এবং আরও যেসব বিষয়ে নজর লাগা বা ব্ল্যাক ম্যাজিক হওয়া এই ধরনের কিছুটা সেন্সিটিভ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরু করছি আমাদের আজকের আলোচনা। আচ্ছা, ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রবাধা বা কারোর ওপর ব্ল্যাক ম্যাজিক করে দেওয়া বা নজর লাগা এই ধরনের ডার্ক ব্যাপারগুলো নিয়ে আপনি কী ভাবেন? বিশ্বাস করেন এই সব? আপনার মনে হয় না আজকের আধুনিক পৃথিবীতে এসব বিষয়ে বাজে কুসংস্কার মাত্র? মনে হওয়াটাই উচিত এবং সেটাই স্বাভাবিক। তবে সেটা ততক্ষণই যতক্ষণ না আপনি এইসব বিষয়ে সাফার্ড হচ্ছেন। ঈশ্বর করুন আপনাকে যেন কখনো এইসব বিষয় নিয়ে কষ্ট না পেতে হয়। তবে পৃথিবীতে এরকম অনেক মানুষ আছেন যাদের জীবনে এইসব অলৌকিক বিপদ ঘটে এবং তারা চরম সংকটের মুখোমুখি হন। আপনারা প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে যদি কারোর সাথে এই ধরনের বিপদ কখনো ঘটে গিয়ে থাকে বা আপনাদের কাছের কোনো প্রিয় মানুষের সাথে এই ধরনের ঘটনা যদি কখনো ঘটে থাকে, আপনারা এক্সপিরিয়েন্স করে থাকেন, তো আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করি আপনাদের প্রত্যেকের কমেন্টেরই জবাব দিতে, তবে হয়তো কিছুটা সময় লেগে যায় কারণ আমি যেহেতু একা মানুষ পুরো কাজটা করে থাকি। সুতরাং অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এই বিষয়ে আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে। আর আমার একটি অনুরোধ যে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, এতে আমার উৎসাহ বাড়ে এবং মনে হয় যে যে কাজটা আমি করছি সেটা আপনাদের ভালো লাগছে। ফিরে আসি আমাদের আজকের আলোচনায়। আমাদের আজকের আলোচনার বিষয় সেই সব মানুষদের নিয়ে যাদের জন্মছকে দেখা যায় এই ধরনের কম্বিনেশন, কিছু সার্টেন কম্বিনেশন যার মাধ্যমে বোঝা যায় যে এই জাতকের জীবনে এই ধরনের ব্ল্যাক ম্যাজিক, নজর লেগে যাওয়া বা তার উপর কোনো গূঢ় তন্ত্রক্রিয়া হচ্ছে বা হতে পারে, তারা এইসব বিষয়ে প্রোন, সহজে এফেক্টেড হন। এরকম মানুষদের কিছু কম্বিনেশন নিয়ে আমাদের আজকের আলোচনা। দেখুন, আমরা যারা জ্যোতিষ বিষয়ক চর্চা করে থাকি আমরা জানি কোনো কোনো মানুষের জন্মছকে এমন কিছু গ্রহ কম্বিনেশন থাকে তাদের জীবনে ব্ল্যাক ম্যাজিক বা নজর লাগা এসব আপাত অলৌকিক অবিশ্বাস্য ঘটনা কি ভয়ানক প্রভাব ফেলতে পারে। এসব মানুষের সাথে ব্ল্যাক ম্যাজিক, বিভিন্ন তান্ত্রিক ক্রিয়া করা আসলে খুব সহজ হয়ে পড়ে এবং বেশিরভাগ ক্ষেত্রেই জাতক নিজেই বুঝতে পারে না যে তার সাথে এই ধরনের কোনো অলৌকিক বা ব্ল্যাক ধরনের কোনো কাজ হয়েছে, অথচ তারা জীবনের প্রতি পদে সাফার্ড হন। জীবনে উন্নতি হয় না, অসুস্থতা তাদের শরীরকে গ্রাস করে, মনকে গ্রাস করে বা আরও কিছু লক্ষণ। আজকে আমাদের আলোচনার বিষয়ে এসব বিষয়ে লক্ষণ নয়, মূলত জ্যোতিষ কম্বিনেশন। তো আমার যারা দর্শক, যারা আমাকে শোনেন, আমাকে সময় দেন, আমার মনে হয় তাদের প্রতি এটা আমার কর্তব্য যে তাদের এই কম্বিনেশনগুলো বুঝিয়ে দেয়া, যাতে তারা জানতে পারেন এবং সতর্ক থাকতে পারেন। জ্যোতিষ মতে কিছু গ্রহ আছে যারা এইসব অকাল্ট তন্ত্র বিষয়ক যে ব্যাপারগুলো তার কারকত্ব রাখে। এরাই যখন জাতকের জন্মছকে কোনো ক্রূর গ্রহ দ্বারা জ্যোতি সৃষ্টি করে, কিছু নির্দিষ্ট ঘরে অবস্থান করে, সেক্ষেত্রে তার জন্মছক দেখা মাত্রই কিন্তু জ্যোতিষাচার্যরা বুঝতে পারেন সহজেই যে এই জাতকের জীবনে এইসব ঘটনা ঘটবেই। আর যেসব অসৎ মানুষ যারা তন্ত্রের খারাপ প্রয়োগ করেন, মানুষের ক্ষতি করে থাকেন এবং অবশ্যই নিজের পাপ বৃদ্ধি করেন, তারা এসব কম্বিনেশন থাকা জাতকদের ক্ষতি করতে পারেন খুব সহজেই। অনেক সময় এরকমও হয় যে জাতকের জন্মছক দেখারও প্রয়োজন হয় না। যাদের জন্মছকে এসব কম্বিনেশন থাকে তাদের দেহ লক্ষণ দেখলেই কিন্তু বুঝতে পারা যায়, যারা এক্সপার্ট তারা বুঝতে পারেন যে এদের উপর সহজেই তন্ত্রক্রিয়া করা যাবে এবং এদের ক্ষতি করা খুব সহজ ব্যাপার।
চন্দ্র, কেতু, রাহু এবং কখনো বুধ এবং মঙ্গল বা শনিদেব জাতকের জন্মছকে এই ধরনের কম্বিনেশন তৈরি করতে পারে। আচ্ছা, তার আগে বলুন তো একটা বিষয়, যে ব্ল্যাক ম্যাজিক বলতে আপনারা কি বোঝেন? ব্ল্যাক ম্যাজিক মানেই কি সবসময় কোনো এমন একটা প্রক্রিয়া, খুব জটিল ধরনের প্রক্রিয়া শ্মশানে গিয়ে করা হচ্ছে বা এই ধরনের কিছু? এরকম কিন্তু সবসময় নাও হতে পারে। দেখুন, যখনই কেউ আপনার সম্পর্কে খারাপ কিছু ভাবে, আপনার উন্নতি বা ভালো থাকার বিষয়টিতে কারো হিংসা হতে শুরু করে এবং তার মাথার মধ্যে আপনার এই যে ভালো থাকার বিষয়টি তাকে খারাপ রাখতে শুরু করে, তার মাথার মধ্যে সবসময় চলে যে আপনি ভালো আছেন, আপনার উন্নতি হচ্ছে, আপনার ভালো হচ্ছে, এইটা তাকে কখনো স্বস্তিতে থাকতে দেয় না। ব্যাস, সেখান থেকে কিন্তু ব্ল্যাক ম্যাজিকের শুরু। আপনার সম্বন্ধে যদি কেউ ক্রমাগত নেগেটিভ বিষয় ভেবে যায়, আপনার সম্বন্ধে ক্ষতি করার কথা চিন্তা করে, সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে খারাপ জিনিসপত্র বা আপনার জীবনে নেগেটিভ ঘটনা ঘটা, নজর লেগে যাওয়া, এই ধরনের বিষয়গুলো ঘটতে শুরু করে। অন্যের মনের মধ্যে আপনার প্রতি জমিয়ে রাখা রাগ, ক্ষোভ, হিংসা, এখান থেকেই যে ডার্ক এনার্জির জন্ম হয়, তাই ব্ল্যাক ম্যাজিক, আর কিছু নয়। আপনি দেখবেন পৃথিবীর সমস্ত সভ্যতায়, প্রাচীন সভ্যতার মধ্যে ব্ল্যাক ম্যাজিক, অ্যালকেমিস্ট, এই ধরনের বিষয়পত্রগুলোর উল্লেখ পাওয়া যায়। আসলে মানুষের মনের মধ্যে একটা অন্ধকার অংশ থাকে, আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে। আমরা কেউই কিন্তু এটা অস্বীকার করতে পারবো না। মানুষের মধ্যে পজিটিভ শক্তি যদি থাকে, তাহলে নেগেটিভ শক্তি অবশ্যই থাকে। এই নেগেটিভ শক্তিকেই মনের মধ্যে একত্রিত করে আপনার দিকে বা কোনো মানুষের দিকে যদি কেউ চালনা করে এবং আপনার জন্মছকেও সেই ধরনের কম্বিনেশন থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার চরম ক্ষতি হতে পারে। মূলত দেখা যায় যাদের জন্মছকে এই ধরনের কম্বিনেশন থাকে, তাদের মানসিকতায় কিছুটা দুর্বল হয়ে থাকে, তাদের যে অরা, তাদের আত্মার যে শক্তি, সেটাই কিছুটা দুর্বল অবস্থায় থাকে। আর এই দুর্বলতার মধ্যে দিয়ে কিন্তু এইসব নেগেটিভ বিষয় সেই জাতককে গ্রাস করে। আপনার মনে হতে পারে একটা ফুল, একটা শিকড়, এরা আমার জীবনে কী বা ক্ষতি করতে পারবে, কিন্তু তন্ত্রের এমন কিছু প্রক্রিয়া আছে, যেমন খুব ইজিলি বলা যায়, যেমন তন্ত্রের শটকর্ম পদ্ধতির যে আকর্ষণ, বশীকরণ, উচ্চাটন, স্তম্ভন, বিদ্বেষণ, মারণ, এসব ক্ষেত্রে সামান্য কিছু প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু আপনার ক্ষতি করার জন্য যথেষ্ট। এসব প্রক্রিয়ার সর্বাধিক প্রভাব পড়ে আপনার মনের ওপর, আর আপনিও জানেন যে আপনার মনের অবস্থার ওপরেই কিন্তু নির্ভর করে আপনার জীবনের বিভিন্ন দিককে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন। সেসব দুর্বল মানসিক অবস্থায় মানুষ নিজের জীবনে বিভিন্ন ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের জীবনকে একেবারে নষ্ট করে ফেলল, এরকম বিষয়ও কিন্তু দেখা যায়। আচ্ছা, এবার দেখা যাক যে ছকে কী ধরনের কম্বিনেশন হলে আপনার সাথে এই ধরনের সমস্যা ঘটতে পারে। আসা যাক প্রথম কম্বিনেশনে, চন্দ্র এবং রাহু। আপনারা অবশ্যই জানেন যে চন্দ্র আমাদের মনের কারক এবং চন্দ্র একটি জলতত্ত্বের গ্রহ, এবং আমরা জানি যে যে কোনো তান্ত্রিক ক্রিয়া বা অকাল্টিস্ট যে কোনো বিষয়ের মধ্যে কিন্তু জলতত্ত্বের একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকে। আর এই রাহু যখন চন্দ্রের সাথে আপনার জন্মছকে যে কোনো ঘরেই অবস্থান করে, সেক্ষেত্রে আপনার চন্দ্র কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। রাহুর দ্বারা চন্দ্র গ্রাস হয়, গ্রস্থিত হয়। এর ফলে দেখা যায় আপনার চিন্তার কারক, মন, মানসিকতা সবকিছু অত্যন্ত দুর্বল অবস্থায় থাকে। দেখা যায় যে মুন রাহু কম্বিনেশন আছে এরকম জাতক, তাদের জীবনে অসম্ভব কিছু ইমোশনাল ওঠাপড়ার সম্মুখীন হন। মানে ছোট ছোট বিষয়ে তারা হয়তো কখনো খুব হাই হয়ে যাচ্ছেন, ভীষণ আনন্দে আছেন, কোনো একটা সামান্য ছোট আনন্দের ঘটনাতেই তারা প্রচণ্ড খুশি হয়ে যাচ্ছেন। আবার ঠিক তার উল্টো অবস্থাও দেখা যায় যে সামান্য কোনো একটা দুঃখজনক ঘটনাতেই তারা কিন্তু ভীষণ ডিপ্রেসড হয়ে পড়েন। রাহুর সাথে মন সংযুক্ত হয়ে আপনার মানসিক দৃঢ়তাকে নষ্ট করে, যার ফলে এইসব জাতক সবচাইতে বেশি প্রোন হন এই ধরনের ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া করার পক্ষে।
এখন একটা বিষয়, আপনার জন্মছকে যদি চন্দ্র এবং রাহুর কম্বিনেশন দেখতে পান আপনি, সেক্ষেত্রে আমার একটা গুরুত্বপূর্ণ অ্যাডভাইস আপনার জন্য, যে আপনি কোনো ট্রাস্টওয়ার্দি অ্যাস্ট্রোলজার ছাড়া আপনার জন্মছক যাকে তাকে দেখিয়ে বেড়াবেন না। কারণ আপনি এটা সব সময় মাথায় রাখবেন যে অন্যদের থেকে আপনি কিন্তু অনেক বেশি আক্রান্ত হবেন এই সব বিষয় দ্বারা। নিজের ছক যাকে তাকে দেখাবেন না, এবং যখন আপনি জানেন যে আপনার ছকে মুন এবং চন্দ্র এবং রাহুর কম্বিনেশন আছে, আপনি নিজেও জীবনে সতর্ক থাকুন। আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় বিভিন্ন ছক যখন আমি বিশ্লেষণ করি, আমি একটা বিষয় দেখেছি যে যাদের ছকে চন্দ্র এবং রাহুর কম্বিনেশন তৈরি হয়, তাদের জীবনে মূল সমস্যা আসে গুপ্ত শত্রুর পক্ষ থেকে। অর্থাৎ গুপ্ত শত্রুরা নিজের পরিচিত সার্কেলের মধ্যেই থাকা বিভিন্ন মানুষ তাদের সাথে গোপনে ক্ষতি করার চেষ্টার জন্য বিভিন্ন তন্ত্রক্রিয়া তাদের জন্য করে রাখছে। এতে তাদের জীবনে তারা ভীষণ ক্ষতির সম্মুখীন হচ্ছেন, এই বিষয়টা কিন্তু দেখতে পাওয়া গেছে। আচ্ছা, এবার চলে যাব আমাদের পরবর্তী কম্বিনেশনে। চন্দ্র যদি রাহুর থেকে দ্বাদশ ঘরে বসে থাকে, অর্থাৎ রাহুকে 1 নাম্বার ধরে গুনতে গুনতে যদি আপনি 12 নাম্বার ঘরে চন্দ্রকে অবস্থান করতে দেখেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার জন্মছকে তন্ত্র বাধার যোগ লক্ষ্য করা যায়। এবং আপনার ক্ষেত্রেও, অর্থাৎ যার জন্মছকে চন্দ্র রাহুর থেকে 12তম ঘরে অবস্থান করছে, তাদের ক্ষেত্রে যাদের জন্মছকে চন্দ্র এবং রাহু জুতি সৃষ্টি করে বসে আছে, তাদের অনুরূপী ফল পাওয়া যাবে। আমাদের পরবর্তী কম্বিনেশন সেটা হচ্ছে বুধ, চন্দ্র এবং কেতু। বুধ আপনার বুদ্ধি এবং বাণীর কারক, চন্দ্র আপনার ইমোশন, মন, মানসিকতার কারক। এরকম দুটো শুভ গ্রহের সাথে যখন কেতুর মতো কোনো ছায়া গ্রহ জ্যোতি সৃষ্টি করে, সেক্ষেত্রেও কিন্তু আপনার সাথে তন্ত্র বাধা সংক্রান্ত বিপদ ঘটতে পারে। আরেকটা কম্বিনেশনের ক্ষেত্রে বলা যায় যাদের লগ্ন দুর্বল হয়। লগ্ন দুর্বল বলতে লগ্নপতি যদি 6, 8, 12 এইসব নেগেটিভ ঘরে বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার লগ্ন দুর্বল হয়ে যায় এবং আপনার সাথে এই ধরনের ব্ল্যাক ম্যাজিক তন্ত্র সংক্রান্ত বিপদ ঘটতে পারে। আচ্ছা, একটা বিষয়, বৃষ্টি হচ্ছে, তো আপনাদের যদি সাউন্ডে কিছু প্রবলেম হয় প্লিজ একটু মার্জনা করে দেবেন, ধন্যবাদ। আচ্ছা, আরেকটা কম্বিনেশনের ক্ষেত্রে বলা যায় চন্দ্র যদি 6, 8, 12 এই সমস্ত নেগেটিভ ঘরে বসে, সেক্ষেত্রে আপনার মন মানসিকতা একটা নেগেটিভ জায়গাতে অবস্থান করে এবং আপনার মানসিক শক্তির যে জায়গা, আপনার যে অরা, আপনার আত্মার যে শক্তি, তাও কিন্তু দুর্বল হয়ে যায়। সেক্ষেত্রেও আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারে, সাবধান থাকবেন। এছাড়া নেক্সট কম্বিনেশন সেটা হচ্ছে নিচস্থ মন যদি শনির সাথে জ্যোতি সৃষ্টি করে বসে, অর্থাৎ নিচস্থ চন্দ্র যখন শনিদেবের সাথে জ্যোতি সৃষ্টি করে অথবা শনির দ্বারা দৃষ্টি পায়, সেক্ষেত্রেও কিন্তু আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আবার ধরুন অষ্টম ঘরকে আমরা জানি অষ্টম একটি মারক ঘর, ট্রান্সফরমেশনের ঘর। সেই সব ক্ষেত্রে অষ্টম ঘরে যদি আপনার শনি, মঙ্গল, রাহু, কেতু এই ধরনের গ্রহ বসে থাকে, তাহলেও কিন্তু আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আর অষ্টম যেহেতু মারক ঘর এবং এর তীব্রতাও অনেক বেশি থাকে, সেক্ষেত্রে এই কম্বিনেশনের মানুষের সাথে বিপদের মাত্রাও কিন্তু খুবই বেশি হয়। আপনার উচিত ভীষণ সাবধান থাকা। নেক্সট কম্বিনেশন বলা যায় ছায়াগ্রহ কেতু যদি 1, 4, 7 ইত্যাদি ঘরে বসে, সেক্ষেত্রেও কিন্তু আপনার সাথে এ ধরনের ঘটনা ঘটতে পারে। আর সপ্তম ঘরে যদি কেতু বসে, সেক্ষেত্রে দেখা যায় যে জাতকের জীবনে বিবাহ ক্ষেত্রে বাধা আসে এবং এই বাধা কিন্তু মূলত আসে তন্ত্র বাধা। আপনি হয়তো জানেনও না যে কেউ হয়তো আপনার বিবাহের ক্ষেত্রটিতে কোনো তন্ত্রক্রিয়া করে রেখেছে, যার জন্য আপনার বিবাহ হতে দেরি হচ্ছে অথবা বিবাহ হচ্ছে না। অনেক সময় দেখা যায় এইসব ক্ষেত্রে জাতক বা জাতিকার
পূর্ব প্রেমিক বা প্রেমিকা, হয়তো তাদের সাথে বর্তমানে জাতক বা জাতিকার বিচ্ছেদ ঘটে গেছে, কিন্তু অপর দিকের মানুষটি সেই বিচ্ছেদ সহ্য করতে না পেরে এদের ক্ষেত্রে বিভিন্ন তন্ত্রক্রিয়া করে রেখেছে যাতে তাদের আর অন্য কারোর সাথে বিবাহ না হয়, তারা অন্য কারোর সাথে সম্পর্কে যেতে না পারে এবং তার কাছেই ফিরে আসে। এই ধরনের তন্ত্রক্রিয়ার কথা হয়তো আপনারা শুনেছেন। তো সপ্তমে যাদের কেতু থাকে তাদের সাথে এই ধরনের ঘটনা ঘটতে দেখতে পাওয়া যায়। চলে যাব এই রকমই আরেকটা কম্বিনেশনে, সেটা আপনার লগ্ন চার্টের ক্ষেত্রে নয়, এটা হচ্ছে নবমাংশ চার্টের ক্ষেত্রে। এই নবাংশ চার্টের চতুর্থ ঘরে যদি শুক্র অবস্থান করে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ধরনের বিষয় দেখতে পেতে পারেন। এই ধরনের বিষয় বলতে আপনি হয়তো কারোর সাথে সম্পর্কে ছিলেন, কিন্তু পরবর্তীকালে সেই সম্পর্ক ভেঙে যায় এবং সেই সম্পর্কের মধ্যে আপনাদের হয়তো হৃদ্যতা খুবই বেশি ছিল, একে অপরের প্রতি গভীর আকর্ষণ ছিল এবং উল্টো দিকের মানুষটি হয়তো আপনার প্রতি অবসেসড হয়ে পড়েছিল। মূলত নবাংশ চার্টের 4th হাউসে যদি শুক্র থাকে তো এইসব জাতক বা জাতিকার প্রেমের ক্ষেত্রে দেখা যায় যে অন্যদিকের মানুষটি কিন্তু তার প্রতি অবসেসড হয়ে পড়েছে। তো এই অবসেশনের মাত্রা যদি অত্যধিক হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় এর মধ্যে বৃশ্চিক রাশির জলতত্ত্বের বৃশ্চিক রাশির একটা প্রভাব কিন্তু এর মধ্যে আসে। এবং আপনারা জানেন, যদি আমার আলোচনা শুনে থাকেন আগের বিভিন্ন ভিডিওতে, যে জলতত্ত্বের রাশি বৃশ্চিক কিন্তু একটি রহস্যময় রাশি এবং সবচাইতে রহস্যময় রাশি বলা যায় বৃশ্চিককে বলা হয় অকাল্টের রাশি। তো এই ক্ষেত্রে অর্থাৎ নবাংশের 4th হাউসে যদি শুক্র অবস্থান করে সেক্ষেত্রে অবসেশনের মাত্রা অতিরিক্ত হয়ে গেলে সেই সম্পর্কে কিন্তু বৃশ্চিক রাশির একটা পাওয়ার চলে আসে, একটা প্রভাব চলে আসে। সেক্ষেত্রে তখন দেখা যায় উল্টো দিকের মানুষটি মানে আপনার অর্থাৎ জাতকের প্রতি একটা ব্ল্যাক ম্যাজিক বা কিছু একটা তন্ত্রক্রিয়া করে রেখেছে যাতে আপনার অন্য কোথাও বিবাহ না হয়, সম্বন্ধ না হয়, বা আপনার জীবনে দেখতে পাবেন যে সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পরে অদ্ভুত কিছু ক্ষতি হচ্ছে, মূলত আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন আপনি, বা আপনার সৌন্দর্য কমে যাচ্ছে, আপনার আকর্ষণ কমে যাচ্ছে। এই ধরনের বিষয় কিন্তু দেখা যায়। এটা বেশ ভয়ানক একটা কম্বিনেশন। আরেকটা কম্বিনেশনের কথা বলা যায় যে বুধ যদি কোনোভাবে দুর্বল হয়, অ্যাফ্লিক্টেড হয় কোনো খারাপ গ্রহের দ্বারা, আগে কিছুটা আলোচনা করলাম তো এটা শুধু বুধের সম্পর্কে, সেক্ষেত্রেও কিন্তু বা বুধ যদি 6, 8, 12-তে খুব খারাপভাবে অবস্থান করে সেক্ষেত্রেও কিন্তু আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারে। কারণ আপনারা জানেন বুধও কিন্তু মন এবং বুদ্ধির কারক এবং আপনার বাণীর কারক, কথা যোগাযোগের কারক। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে বুধের খারাপ থাকার জন্য যদি আপনার ওপরে কোনো তন্ত্রক্রিয়া হয় সেক্ষেত্রে আপনার যোগাযোগ ব্যবস্থার মধ্যে বিভিন্ন সমস্যা আসতে দেখা যাবে, কমিউনিকেশনের ক্ষেত্রে সমস্যা দেখা যাবে, মানুষজনের সাথে কথা বলা এই বিষয়ে সমস্যা দেখা দেবে, বা মানুষ আপনার সম্বন্ধে যেরকম আগ্রহ নিয়ে কথা বলতো, আপনার সাথে কথা বলতে পছন্দ করত, তার মধ্যে একটা অভাব কিন্তু দেখতে পাওয়া যায় যদি বুধ অ্যাফ্লিক্টেড থাকে এবং আপনার উপর তন্ত্রক্রিয়া হয়। এদের সাথে হয়ে থাকে ইউজুয়ালি। তো এগুলোই ছিল মোটামুটি কম্বিনেশন। আরও কিছু কম্বিনেশন হয়, তবে সেগুলো বোঝা একটু কঠিন বলে আমি সেগুলো নিয়ে আলোচনা করলাম না। তো এক্ষেত্রে এবার আমি বলি যে যদি এই সমস্ত কম্বিনেশন থাকলো কিন্তু তারপরেও আপনার জুপিটার অর্থাৎ বৃহস্পতি ছকে খুব স্ট্রং অবস্থায় বসে আছে এবং এই ধরনের কম্বিনেশনগুলোর ওপরে শুভ দৃষ্টি দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই যে তন্ত্র বাধা বা এদের ওপর ব্ল্যাক ম্যাজিক হতে পারে এই প্রভাব কিছুটা কম হওয়ার সম্ভাবনা থাকে। তবে একেবারে যে নালিফাই হয়ে যায় এরকম নয়, এদের সাথে হয়। তো সেক্ষেত্রে আপনার সাবধান থাকা উচিত। এবার স্বভাবতই আপনাদের প্রশ্ন হতে পারে যে আমরা তো জানলাম বিপদ এরকম হতে পারে, কারো কারো জন্মচার্টে নিশ্চয়ই এই ধরনের কম্বিনেশন আপনারা লক্ষ্য করে থাকবেন। তো সেক্ষেত্রে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার কি উপায়? এখন আমি যেহেতু এসব বিষয়ে এক্সপার্ট নই, তন্ত্রক্রিয়া আটকানো বা এই ধরনের বিষয়গুলোর উপর আমি জ্যোতিষ চর্চাই করে থাকি, তবুও কিছু জেনারেল অ্যাডভাইসের মতন বলা যেতে পারে।
মেয়ে এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে আপনারা চুল যেখানে সেখানে ফেলবেন না। এবং আগেকার দিনে আমাদের মা মাসি মানে ঠাকুমারা যে একটা রিচুয়াল করতেন, যে চুল আঁচড়ানোর পর যে চুল ওঠে সেটার মধ্যে একটু থুতো দিয়ে ফেলা, বা রাত্রেবেলায় নিজের পোশাক বাড়ির বাইরে যেন না থাকে। অনেক সময় ধুয়ে আমরা বাড়ির বাইরে মেলে রেখে দিই, তো আর সেটা সন্ধ্যার পরে ঢোকাই না ঘরে। এইটা করা উচিত না, কারণ আপনার চুলের অংশ, নখের অংশ, আপনার ব্যবহার করা পোশাক, এইগুলো দিয়েও কিন্তু বিভিন্ন ধরনের মারাত্মক তন্ত্রক্রিয়া করা যেতে পারে, করা সম্ভব। এবং আমরা জানি যে আমাদের ভারতের মতন দেশে এই ধরনের ক্রিয়া খুবই হয়। আমাদের বেঙ্গল সাইডে বিশেষত আমাদের দুই বাংলাতেই, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, এইসব জায়গাতে কিন্তু এইসব বিষয় হয়। এবং ভারত ছাড়াও যে বাইরের বিভিন্ন দেশ, সাউথ আফ্রিকা, সেন্ট্রাল আফ্রিকা, তারপরে টার্কি, যে তুর্কিতে তো ভীষণভাবে এই ধরনের প্রক্রিয়া ঘটে, রীতিমতো ঘটে। আজকাল তো সবার হাতেই গুগল আছে, আপনারা কখনো গুগল করে দেখবেন, ওখানে এসব প্রক্রিয়া ভীষণ হয় আর কি, প্রকাশ্যেই হয়। তো আসলে এইসব কালো জাদুর বিষয় সারা পৃথিবীতেই রয়েছে। কম বেশি সমস্ত উপজাতি জাতির মধ্যে এর প্র্যাকটিস, ধর্ম নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই কিন্তু কম বেশি প্র্যাকটিস করে। এবং এ দিয়ে যে শুধু ক্ষতি হয় তা নয়, তো ভালো কাজও হয়, কিন্তু মূলত মানুষের ক্ষতি করতেই বেশি চায়, এটা আমরা দেখি। তো যাই হোক, আমি টপিক থেকে একটু সরে এসেছিলাম। তো যাই হোক, আপনার উচিত যে নিজের ব্যবহারের জিনিসপত্র, বিশেষত পোশাক এবং অন্তর্বাস এবং আপনার দেহের অংশ যেগুলো আমাদের দেহ থেকে বেরিয়ে যায়, অর্থাৎ মানে আমি বলতে চাইছি চুল বা নখ কেটে ফেলার পরে সেই নখের অংশ, সেগুলো যেখানে সেখানে ফেলবেন না এবং ঠিকঠাক জায়গায় রাখুন। এইটুকু ব্যক্তিগত প্রিভেন্টিভ মেথড। আর চেষ্টা করবেন সেই সব মানুষের থেকে দূরে থাকতে যাদের প্রতি আপনাদের সন্দেহ হয়, এবং এইসব মানুষ হয়তো আপনার আশেপাশেই থাকে এবং গুপ্তভাবে এই ধরনের প্রক্রিয়া করে। তো সাবধান থাকুন, এবং যেখানে সেখানে খাবেন না। অর্থাৎ কেউ কিছু খাবার দিল, কেউ কোনো এসে বলল যে প্রসাদ, এটা আপনি গ্রহণ করলেন, কিন্তু সেটা নিয়ে আপনি না খাওয়াটাই উচিত। কারণ দেখুন, কার মনে কি আছে এই বিষয়টা তো বলা সম্ভব নয়। তো প্রসাদ বা কোনো কেউ কিছু কিছু নাম করে দিলে তো আপনি সেটা গ্রহণ করবেন, কিন্তু ব্যবহার করবেন না, এটাই উচিত। আর তন্ত্রমতে কিছু কবচ আছে যেগুলো স্তোত্ররূপে আপনি পাঠ করতে পারেন, যেরকম দুর্গা কবচ বা হনুমান চালিসা, এই ধরনের বিষয়গুলো। তবে এরকম না যে আমি একবার পাঠ করলাম তো আমি একদম থেকে সিকিওর হয়ে গেলাম। আপনার উচিত এগুলো পাঠ একটা অভ্যাসের মধ্যে নিয়ে আসে এবং রেগুলারলি পাঠ করা। মূলত তন্ত্র পদ্ধতিতে যে কবচগুলো পাঠ করতে বলা হয়, এসব তন্ত্র বাধা বা এসব বিভিন্ন বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য, সেগুলোর জন্য কিছুটা পরিমাণে অন্তত পূর্বের অভ্যাসের প্রয়োজন থাকে। হঠাৎ করে এগুলো পাঠ করতে বলাটাও সঠিক নয়। মূলত কিছু কবচও থাকে, মন্ত্র তো দূরের কথা, সেগুলো গুরু দীক্ষা ছাড়া পাঠ করা সম্ভব নয় সাধারণ মানুষের ক্ষেত্রে। তবুও এইসব বিষয়ে ভৈরব কবচ পাঠ করা বা বটুক ভৈরব নাম মন্ত্র অ্যাটলিস্ট জপ করা, এগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন যদি সত্যি ইন্টারেস্টেড হন। এবং পাঠ যদি করেন, সেগুলো যেন একদম প্রপার রিচুয়ালের সাথে করেন, মানে প্রতিদিন এক সময় বসে মন দিয়ে রেগুলারিটি মেনটেন করে সেটা পাঠ করা, এই অভ্যাসটা আপনার করা উচিত। যদি আপনারা ভৈরব কবচ বা বটুক ভৈরব বা ভৈরব নাম মন্ত্র এসব পাঠ করেন, সেক্ষেত্রে অবশ্যই এসব বিপদ থেকে মুক্তি পেতেই পারেন। তবে শর্ত হলো পাঠ রেগুলার করতে হবে, এক সময় বসে করতে হবে, এবং পাঠ করার মধ্যে কোনো গ্যাপ রাখলে চলবে না। অর্থাৎ একদিন পাঠ করলেন, পরের দিন করলেন না, আবার তারপরে দুদিন করলেন, এরকমভাবে করলে হবে না। তাহলে কিন্তু মন্ত্র বা কবচ কোনোটাই শক্তি পাবে না। রেগুলার পাঠ করলে পাঠ যে করে তার মধ্যে এক ধরনের শক্তি তৈরি হয়। তো সেগুলোর আপনারা একটু চেষ্টা করবেন যে পাঠ করার। আর যদি কারোর ইষ্ট দেবতা থাকেন, কেউ গুরুমন্ত্রে দীক্ষিত থাকেন,
সেটার ওপরেই বিশ্বাস রাখবেন এবং সেগুলো নিয়ম করে নিয়মিতভাবে পাঠ করবেন। একটা কথা আমার বলা উচিত, সবার ক্ষেত্রেই প্রযোজ্য, যে একটা জিনিস যদি আপনি বিশ্বাসের সাথে প্রতিদিন নিয়ম মেনে শ্রদ্ধার সাথে পাঠ করেন, সেটা যে কোনো মন্ত্র হোক, যে কোনো কবচ হোক, যে কোনো স্তোত্র হোক, সেটার মধ্যে কিন্তু শক্তি জমা হতে থাকে এবং সেই শক্তি আপনার আত্মার মধ্যেও কিন্তু প্রবেশ করে। সেসব ক্ষেত্রে কোনো নেগেটিভ এনার্জি বা বাইরে থেকে প্রযুক্ত কোনো খারাপ শক্তি, কোনো খারাপ ক্রিয়া, সেক্ষেত্রে আপনার ওপর কোনো রকম প্রভাব বিস্তার করতে পারবে না। সুতরাং বিশ্বাস রাখুন এবং নিজের ইষ্ট দেবতার সাথে কানেকশন তৈরি করার চেষ্টা করুন। তো এই ছিল আমাদের আজকের আলোচনা শেষ করছি। তার আগে আরও একবার আমি অনুরোধ করব যে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের বিষয়টা নিয়ে যদি আপনাদের কোনো রকম বক্তব্য থাকে, কোনো প্রশ্ন থাকে, এবং আপনাদের শুরুতেই যেটা বললাম, যদি কোনো অভিজ্ঞতার সম্মুখীন আপনারা হন, অবশ্যই আমাকে জানাবেন। ফিরে আসবো আরেকটি ভিডিও নিয়ে, অন্য কোনো আলোচনায়। আমার সাথে আবার যুক্ত হওয়ার চেষ্টা করবেন। ওম নমঃ শিবায়।